আসসালামু আলাইকুম। কি খবর? কেমন আছেন সবাই? সবাই জয়েন হয়ে যান। কেমন আছেন সবাই? লিখুন। ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছি। ওকে, 76 নম্বরটা বুঝি না, করে দিবেন প্লিজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। 54 নম্বরটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা। হুম, কেমন আছেন স্যার? আহ, 25 এর, যার এর দেওয়া থাকবে তার নিচে চলে আসবে। হুম। হুম। এক্সাম নেবেন কবে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করতে পারি মোটামুটি। হুম, মোটামুটি ভাবে করে আমরা সবাই জয়েন করতেছি, করে ফেলতেছি মোটামুটি। তো ঠিক আছে। তো আমাদের 1 সেকেন্ড একটু ওয়েট করেন। সঠিক তারিখটা জানালে খুশি হবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা স্টার্ট করে দেই, আমাদের পড়ালেখা আমরা স্টার্ট করে দেই। তো তো আহ, আজকে আমরা যেই জিনিসগুলো শিখবো, গতদিন গতদিন আমরা বিভিন্ন জায়গায়, কেমন কোশ্চেন করেন ভাই, উনি কি করে জানবে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। গতদিন আমরা যেই জিনিসগুলো শিখেছি, সবাই মনোযোগ দেন। গতদিন আমরা যেই জিনিসগুলো শিখেছি, টাইপের আহ, বিভিন্ন টাইপের তারিখ, শতকরা নিয়ে আমরা জিনিসগুলো শিখেছি। সবাই আশা করি যে শতকরার জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করতেছেন। আর শতকরা সম্পর্কিত আগামীকালকে শতকরার উপরে এক্সাম হবে। শতকরার উপর এক্সাম হবে আগামীকালকে, শতকরা। যেহেতু ভগ্নাংশের বা এর আগের প্রথম বাস্তব সংখ্যা শীটটা এখনো দেই নাই, ওই শীটটা দেওয়ার পরে ওইটার এক্সামটা হবে। আগামীকালকে শতকরার উপর এক্সাম হবে। কোন জায়গায় হবে? www.mpbian.com। হ্যাঁ, mpbian.com, এইটার মধ্যে এক্সামটা হবে। শতকরার উপরে, শতকরার উপরে। পিডিএফ ডাউনলোড হয় না, পিডিএফ রিডার ইনস্টল করেন, ডাউনলোড করা যাবে। ওটা অনেকেই আপনাদের ওই কমেন্টেই পরামর্শ দিয়েছে, পিডিএফ রিডার ছাড়া তো ডাউনলোড করা যাবে না। হ্যাঁ, এটা এটা অনেকেই পরামর্শ দিয়েছে। ঠিক আছে। আর এক্সামটা সারাদিন যে কোনো সময় দেয়া যাবে, সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় দেয়া যাবে, সকাল থেকে রাত পর্যন্ত। এবং সবচেয়ে বড় কথা, যে এক্সামটা একবার প্রথমবার যেটা দিবেন সেটাই হচ্ছে আপনারটা কাউন্ট হবে। পরেও আপনি আবার দিতে পারবেন, কিন্তু ওইটাকে আমরা মেরিট লিস্টের মধ্যে কাউন্টে আনবো না। মেরিট লিস্টের মধ্যে কাউন্টে থাকবে যেবার প্রথমবার ট্রাই করবেন সেটাকে। ঠিক আছে। এক্সাম এক্সাম সকাল থেকে রাতের মধ্যে যে কোনো সময় দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু একবার
একবার এক্সাম দেওয়ার পরে ওটা যদি আরেকবার এক্সাম দেন কোনো সমস্যা নেই, দিতে পারেন, কিন্তু এক্সামটা কাউন্ট হবে ফার্স্টের বারেরটা এক্সামটা কাউন্ট হবে, মানে এক্সামের নাম্বারটা কাউন্ট হবে। এটা আগামীকালকে। ঢুকতে পারছি না স্যার, আমাদেরও আপনারা যারা স্টুডেন্ট আছে একটা গ্রুপ থাকলে খুব ভালো হয়। ওকে, ঠিক আছে। ওকে, আমরা আর কিভাবে এক্সাম দিবেন কি সমাচার আমি গ্রুপের মধ্যে লিখে দিব, না হলে আবার আবার সিস্টেমটা লিখে দিব। আসেন আমরা শতকরার গতদিন যেই জিনিসটা পড়েছি, আপনাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আসে শতকরা থেকে, সবাই সবাই খেয়াল করেন যে এই যে শতকরা যে আছে, শতকরাটা, এই শতকরার সবচেয়ে বড় যেই বিষয়টা আমরা শিখেছি গতদিন একটু সামারি করলে, যেখানে আমি পার্সেন্টেজ দেখব সেখানে 1/100 বসাবো, যেখানে পার্সেন্টেজ দেখবো সেখানে 1/100 বসাবো। আর এটা এটা এক নাম্বার কথা, যেখানে পার্সেন্টেজ দেখব। এবং কোনো সংখ্যাকে যদি পার্সেন্টেজে পরিণত করতে হয়, পার্সেন্টেজে পরিণত করতে হলে, কোনো ভগ্নাংশ বা সংখ্যাকে পরিণত করতে হলে 100% দিয়ে গুণ দিব, 100% দিয়ে গুণ দিব। আমরা গতদিন যেই জিনিসগুলো শিখেছি সেটা একটু রিক্যাপ করতেছি। যেখানে পার্সেন্টেজ দেখবো সেখানে 1/100 বসাবো পার্সেন্টেজের জায়গায়, আর কোনো সংখ্যাকে বা ভগ্নাংশকে পার্সেন্টেজে পরিণত করতে হলে 100% দিয়ে গুণ দিব। থার্ড, থার্ড 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 জিনিসটা হচ্ছে যে পার্সেন্টেজ যেই জিনিসটা আছে সেটাতে কখনো যদি এর কথাটা ব্যবহার করা হয়, এর এত, এর এত সমান কত, তাহলে মানে এত এর এত পার্সেন্ট সমান কত, তাহলে দুইটা জিনিস, এর জায়গায় গুণ চিহ্ন বসাবো, এর জায়গায় গুণ চিহ্ন বসাবো, আর পার্সেন্টেজের জায়গায় 1/100 বসাবো। ঠিক আছে। এরপরের কথাটা হচ্ছে, এরপরে আরেকটা জিনিস আমি শিখিয়েছি, সেটা হচ্ছে যদি কখনো এরকম থাকে যে কত পার্সেন্ট বের করতে বলে, কত পার্সেন্ট এই কথাটা বের করতে বলে, যে কত পার্সেন্ট এই কথাটা বের করতে বসে, মানে কত শতকরা, কত বা কত শতাংশ এই কথাটা বের করতে বলে, তাহলে যার পাশে এর কথাটা থাকবে, যার পাশে এর কথাটা থাকবে, যার পাশে এর মানে যেইটা এর দেওয়া থাকবে সেইটা এর মানে যার এর দেওয়া থাকবে সেই সেই মানটা দেওয়া থাকবে, দিতে হবে নিচে, এবং আরেকটা মান যে আছে সেটা থাকবে উপরে, গুণন দিতে হবে 100% করে দিলে আমাদের অ্যান্সারটা বের হবে। এটা আমি গতদিন শিখাইছি। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, সবকিছু সবকিছু এই যদি আপনারা শিখে থাকেন তাহলে আপনাদেরকে আমি 3-4টা প্র্যাকটিস করতে দিই, দেখি আপনারা পারতেছেন কিনা। প্রথম 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 প্র্যাকটিসটা দেখা যাক যে আমরা পারি কিনা। সবাই একটু আমাকে বলেন যে আপনাদেরকে যদি আমি বলি যে 5% অফ 5 ইকুয়াল হোয়াট, দেখি। অফ মানে এর, মানে 5% মানে 5-এর, এই যে লাস্টে অফের পরে যেই সংখ্যাটা থাকে তার এর, মানে এটাকে বাংলায় লিখলে হবে 5-এর 5% কত। সবাই একটু অ্যান্সার দেন, দেখি কে কে পারি। সবাই অ্যান্সার দেন, 5-এর 5% কত। গুড। কে বলে পারে না? সবাই সবাই পারছে, একজন শুধু লিখছে 100, আর বাকি তো সব ঠিক আছে। 5-এর 5% মানে 5 এর মানে গুণন 5% মানে 5% মানেই হচ্ছে নিচে একটা 100 আসবে। তাহলে 5-এর সাথে এটা যদি আমরা কাটাকাটি করলে 20 আসতেছে, এবং 5-এর সাথে 20 কাটাকাটি করলে 4 আসতেছে, মানে 4/1, মানে 4-এর 1 মানে হচ্ছে 0.25, 0.25, তাই না? মানে এটা দুই ভাবেই করা যায়। যদি অপশনটা 4-এর 1 যদি আনতে চান তাহলে এইভাবে করে আনতে পারেন, আর কেউ যদি এইভাবে করে যে 5 গুণন 5-এর 5/100, প্রথমে 5-5-এ 25 গুণ করে দিলাম, তারপরে নিচে 100 করলাম, 25-কে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক আসবে, তারপরে 0.25 হবে। ক্লিয়ার? আমরা মানে অপশন যদি 0.25 থাকে তাহলে 0.25, আর 4-এর 1 থাকলে 4-এর 1। ক্লিয়ার? আমরা এই তো ঠিক আছে, আমরা পারি তার মানে। ওকে,
আচ্ছা, what percent of 5 is 25? এটার বাংলা করলে কি আসবে, যে 5-এর কত শতাংশ 25? 5-এর কত শতাংশ 25? বলেন, 5-এর কত শতাংশ 25? কত শতাংশ? দেখি পারি কিনা। What percent of 5 is 25? অনেকেই ভুল করতেছে। আমি গতদিন একটা শর্টকাট শিখাইছিলাম। শর্টকাট অনুসারে আমাদের অ্যান্সার এরকম করে আসবে, যার এর কথাটা লেখা থাকে, যার এর কথাটা লেখা থাকে যখন শতাংশ বের করতে হয়, যার এর কথাটা লেখা থাকে সেটা থাকবে নিচে, আর যে অন্য যে মানটা দেওয়া থাকবে সেটা থাকবে উপরে, গুণন দিতে হবে 100%। তার মানে কাটাকাটি করলে আস্তে আস্তে 5, তাহলে 5 গুণন 100 মানে 500%। অ্যান্সার হবে 500%। অ্যান্সার হবে 500%। অ্যান্সার হবে 500%। এটা শর্টকাট শিখাইছিলাম। আর যদি আমাদের রিটেন ফরম্যাটের কথা একটু যদি লং করে বলি, তাহলে আসবে যে ধরি 5-এর x% হলো 25, x% ইকুয়াল 25, আর তার মানে 5 এর মানে গুণন x% মানে x/100 ইকুয়াল হচ্ছে 25। তাহলে এখানে 5, তার মানে এখান থেকে আমি যদি x এর মান বের করি, তাহলে 25-এর সাথে 100 গুণ যাবে, যেহেতু এটা নিচে আছে, আর এখানে যেহেতু উপরে 5 ছিল তার মানে এটা উপরে যাবে, তার মানে অ্যান্সার হবে 500। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, আমরা ক্লিয়ার না? মানে শর্টকাটটা হচ্ছে যার শেষে এর থাকবে, এর বা মানে যার আগে অফ থাকবে সেটা থাকবে নিচে, আর অপর সংখ্যাটা যখন পার্সেন্ট বের করতে বলবে বা শতাংশ বের করতে বলবে, আর বাকিটা থাকবে উপরে, ইনটু দিতে হবে 100%। ওকে, ঠিক আছে, গুড। এইটা জিনিস আপনাদেরকে অনেক সময় ভরকায় দেওয়ার জন্য, হ্যাঁ, এরকম টাইপের কিন্তু কোশ্চেন করতে পারে। যেমন আপনাদেরকে কোশ্চেন করলো যে 3/12 3, আচ্ছা বাংলা দিয়ে লিখি, 3/12 কত শতাংশ, 12 কত শতাংশ, মানে এইখানে এরকম করেও যদি লেখা হয়, হ্যাঁ, ওই একই কথা। আমরা যদি শর্টকাটের কথা যদি বলি, শর্টকাট অ্যান্সারটা কি হবে বলেন, শর্টকাট দিয়ে করে ফেলেন। হ্যাঁ, যার শেষে এর থাকবে সেটা থাকবে নিচে, আর অপর সংখ্যাটা থাকবে উপরে, গুণন দিতে হবে 100%, তাই না? তার মানে 3 আর 12 কাটাকাটি করলে 4, 4 4 25 হচ্ছে 100, তার মানে হচ্ছে 25%। বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি না? ওই যে ভুল করছে, 3 দিছে নিচে, না 3 নিচে দেওয়া যাবে না, যার পরে এর দেওয়া থাকবে সেটা যাবে নিচে। ভালো করে কথা শুনতে হবে, 400 হবে না কিন্তু। একজন এরকম করে দিছে 3 নিচে উপরে 12 গুণন 100%, তাহলে কিন্তু হবে না, তাহলে তো 400% হয়ে যাচ্ছে না। এর যার থাকবে, এর যার সাথে এর আছে সেইটা থাকবে নিচে, যেটার সাথে এর থাকবে সেটা থাকবে নিচে। ক্লিয়ার? বুঝেছি? ভুল করা যাবে না। এই জন্যই তো প্র্যাকটিস করাচ্ছি, এই ধরনের জিনিস ভুল করা যাবে না। এর আগের বার ছিল 12 কত শতাংশ 3, এইবার 3/12 কত শতাংশ, এর যেটা থাকবে, এর যার সাথে থাকবে সেটা থাকবে নিচে।
একজন লিখছে 1% অফ পয়েন্ট, মানে এগুলা নিজে নিজে করতে হবে, এরকম কোশ্চেন করেন না। একজন লিখছে 1% অফ 0.025, হ্যাঁ এটা কত, মানে 1% অফ 0.025, এটা নিজে করতে হবে না, সবাই পারি না আমরা, মানে 0.025 এর 1% কত, এটা এটা কি আমরা পারবো না? পারবো না? পারবো সবাই? লেখেন দেখি অ্যান্সার, দেখি দেখি কে কে পারি। শতাংশ আর শতকরা এক, হ্যাঁ শতাংশ মানেই শতকরা, ওকে হ্যাঁ খুবই সহজ, এই তো অ্যান্সার দিয়ে দিছে, তারেক অ্যান্সার দিয়ে দিছে, ভেরি গুড তারেক ভাই, বিউটিফুল। আর কে অ্যান্সার দিচ্ছে দেখি, তাড়াতাড়ি অ্যান্সার দেন তারেক ভাই। হ্যাঁ ধ্রুব মাহিনো অ্যান্সার দিয়েছে, ওকে অসাধারণ, মানে কিছুই নাই কিন্তু অঙ্কটার মধ্যে, 0.025 এর মানে গুণন 1% মানে 1/100, তার মানে এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করলে কি হবে? 100 দ্বারা ভাগ করলে যেই ঘরে দশমিক আছে তার আরো 2 ঘর আগে দশমিক যাবে, 0.25 আগে তো দশমিক আছেই, তার মানে আরো 2 ঘর আগে, মানে 2টা শূন্য বসাই দিয়ে তার আগে দশমিকটা চলে যাবে। এই তো, এই অঙ্ক যদি করে দিতে হয় তাহলে তো কাজই শেষ, তাহলে প্রত্যেকটা অঙ্কই করে দিতে হবে আলাদা আলাদা করে, মানে এর মানে গুণন পার্সেন্টেজ মানে নিচে একটা 100 আসবে, তাহলে আবার মানে এই অঙ্ক করে দিতে হবে কেন? এগুলো এগুলো বলা যাবে না, নিজে নিজে ট্রাই করতে হবে, নিজে নিজে ট্রাই করতে হবে, বুঝছি? এই অঙ্ক মানে, হ্যাঁ ঠিক আছে, ওকে। পিডিএফ ডাউনলোড করতে পারতেছেন না? ওকে ঠিক আছে, এখন আমরা বুঝে গেছি, মানে মোটামুটি ভাবে করে বুঝে গেছি এই জিনিসটা। তো আসেন আমরা এর পরের টাইপের, ঠিক আছে সমস্যা নাই, না বুঝলেও এর 54 নম্বরটা একটু করে দেন স্যার, একটু ডিফারেন্ট লাগতেছে, আরেকবার বুঝাই দেন। আচ্ছা কি ডিফারেন্ট লাগতেছে আমি বুঝি নাই। মনে করেন 2 আপনাকে আমি যদি বলি যে 0.02 এর 1% কত, মানে এটা কি পারি না আমরা? কি বলে রে, মানে এইটা যা আছে সেটাই থাকবে, এর মানে হচ্ছে গুণন, 1% মানে 1/100, কি ডিফারেন্ট লাগতেছে? মানে প্রথম থেকেই তো ভাগ শিখাচ্ছি, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক আসবে, আরো এখানে তো 2 ঘর আগে দশমিক আছে, আরো 2 ঘর আগে, মানে আরো 2টা শূন্য বসাইতে হবে, 2টা শূন্য বসায় তার আগে দশমিক আসবে, কি বলেন এগুলা? মানে বুঝি নাই মানে কি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে আমরা একটু দেখি, আমাদের পার্সেন্টেজের যে চ্যাপ্টারটা ছিল সেটার মধ্যে আমরা অনেক দূর অনেক দূর গিয়েছিলাম। আহ, ঠিক আছে, হুম ঠিক আছে, আমরা এগুলো সবগুলোই করেছিলাম, শুধুমাত্র এখানে আমাদের কৃতকার্যের কিছু অঙ্ক বাকি আছে, স্ত্রীকে ইয়া দেওয়ার বাকি আছে, ওকে এখানে আহ, কয়েকটা জিনিস আমাদের বাকি আছে, তাহলে আমরা পরের পার্টে চলে যেতে পারবো, ঠিক আছে? তো আসেন এখানে আমরা শুরু করি আগে প্রথমে, আমার মনে হয় আগে আর কথা আহ কাজের কথা বলছেন ওইটা থাকলে নিচে, আহ, তাই গুলিয়ে যাচ্ছে হয়তো। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ওকে এখন আমি একটা একটা জিনিস এখন আমরা বলবো, সেটা হচ্ছে
যে যে কিভাবে করে এই এই অঙ্কগুলা করতে হবে, এই অঙ্কগুলা করার সিস্টেমগুলা কি সেটা আমরা আজকে শিখবো। তো সবাই রেডি হয়ে নেন। 8 নাম্বার স্যার, 8 নাম্বারে কি আছে? আচ্ছা ঠিক আছে, 8 নাম্বারে কি আছে? 8 নাম্বার প্লিজ, মানে 150% সমান কত? 8 নাম্বার তো এখানে আমি করাই নাই, 8 নাম্বার করাই নাই তো, 8 নাম্বার তো এখানে নাই। প্র্যাকটিস শিটের 8 নাম্বার নাকি? আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আমি বলে দেই, যাদের কোনো প্রবলেম যদি থাকে আপনাদের সামনে আমি টাইম দিব। ওই মনে করেন কোনো একটা শুক্রবারে হয়তো বা দিনের বেলা, না হলে আমি ইয়ে করে দিব। তাহলে মানে টাইম দিব, তখন আপনারা ওই প্রবলেম নিয়ে কথা বললেন, তখন আমি করাই দিব, সমস্যা নেই। এখন যেটা করাচ্ছি সেটার সেটা সেটা একটু দেখেন। ইমরান খান আবার ওই একই টাইপের কোশ্চেন করেছে। ভাই প্রবলেম থাকলে একটু আমাকে বলে দিয়েন, হ্যাঁ। আহ, এরপরে আপনারা করে দিয়েন। আচ্ছা উনি একটা কোশ্চেন করছে, কোশ্চেনটার একটু আমি অ্যান্সারটা দেই একেবারে। যেহেতু ওই টাইপের অঙ্ক করালাম, লিখেছে যে হোয়াট পার্সেন্ট অফ, আপনারা অ্যান্সার দেন তো এটা। 7.5 ইজ 25, মানে বাংলাটা হচ্ছে, বাংলা বাংলা যদি করা যায় যে 5.7-এর কত শতাংশ, কত শতাংশ 25, মানে আপনার কত শতাংশ বের করতে বলছে। যখন পার্সেন্টেজ বের করতে বলে তখনকার সিস্টেম কি? তখনকার সিস্টেমটা কি? তখনকার সিস্টেমটা হচ্ছে যে এর যেইটার, মানে যার পরে এর থাকবে সেটা যাবে হচ্ছে নিচে, সেটা যাবে 7.5 যাবে নিচে, আর 25 যাবে আমাদের উপরে, তাই না? 25 যাবে উপরে, ইন্টু দিতে হবে 100%। এই তো কাহিনী হচ্ছে এটা। মানে যখনই শতাংশ কথাটা থাকবে, যে কত শতাংশ বা কত পার্সেন্ট এটা বের করতে বলবে, তখন সিস্টেমটা হচ্ছে এটা, যে এত, মানে আমাদের তো এরকম না যে এত এর এত পার্সেন্ট কত, হোয়াট পার্সেন্ট অফ 7.5 ইজ 25। তার মানে 20, যার সাথে অফ আছে মানে যার সাথে এর আছে, এরটা যাবে হচ্ছে নিচে এবং বাকিটা যাবে উপরে, ইন্টু দিতে হবে 100%। বুঝি নাই? এই তো। এবং এই দশমিকটা যদি উপরে উঠাই দিই তাহলে এখানে আরো একটা 10 বসবে। এরপরে কাটাকাটি যদি করি, 5 5-এ 25 দিয়ে, 25-কে 25, 3 25-এ 75, তার মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে 1000/3%, তাই না? মানে 333%। 333.33 আর কি, 3% হবে 1000-কে 3 দিয়ে ভাগ করলে। হোয়াট পার্সেন্টেজ অফ, এইটা ইজ এইটা। এটা যদি বাংলা বাংলা দিয়ে যদি আমরা করি, যে ভেঙে ভেঙে করি, যে ধরি, হ্যাঁ ধরি 7.5 এর x% ইকুয়াল হচ্ছে 25, তাহলে 7.5 এর জন্য গুণ x%-এর জন্য x/100 ইকুয়াল হবে 25। এখান থেকে x এর মানটা বের করতে হবে, যে 25 ইন্টু 100 বাই হচ্ছে 75। হ্যাঁ, মানে 70 তো 5 না, 7.5 আর কি, বাই হচ্ছে 7.5। এরপরে দশমিকের জন্য উপরে একটা 10 চলে যাবে। এরপরে 25-কে 25, 3 25-এ 75, আর 1000-কে 3 দিয়ে যদি ভাগ করা যায়, 1000-কে 3 দিয়ে ভাগ করলে 333.33, এটা হবে এক্স এর মান। ঠিক আছে? রেকর্ডেড ক্লাস দেখলেই বুঝে যাবে, সমস্যা নাই। না অনেকেই মানে ওই একই কোশ্চেন গুলো বারবার করে, কোনো সমস্যা নাই, তবে তারপর দেখাই দিলাম, এই একটা এই একই কমেন্ট অনেকবার করছে তো সেজন্য দেখাই দিলাম, এটা সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। সবাই এখন খেয়াল করেন, এই টাইপের অঙ্ক অনেক সময় আসে, এই টাইপের অঙ্ক আসে অনেক সময়, যে কৃতকার্যের অঙ্ক আপনারা দেখছেন, যে পরীক্ষায় কৃতকার্যের অঙ্ক আসে না? হুম, পরীক্ষার কৃতকার্যের অঙ্ক আপনাদের আসে না, যে পরীক্ষায় এতজন পাশ করলো, পাশ ফেলের অঙ্ক আসে না পরীক্ষায়? অনেক সময় পাশ ফেলের অঙ্ক যে আসে, আপনারা জানেন পাশ ফেলের অঙ্ক আসে।
পাশ ফেলের অঙ্ক আসে, তাই না? ওকে, ঠিক আছে। এখন আমরা একটু পাশ ফেলের অঙ্কটা করবো আর কি, পাশ ফেলের অঙ্কটা। তো পাশ ফেলের অঙ্ক, একটি ক্লাসের 40% ছাত্র বাংলায় এবং 25% ছাত্র অঙ্কে এবং 10% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। অকৃতকার্য মানে কি? ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে শতকরা কত পার্সেন্ট কৃতকার্য হয়েছে? এটার 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 একটা সিস্টেম হচ্ছে, এটার একটা আমি শর্টকাট সিস্টেম আগে আমি বলে নেই। শর্টকাট সিস্টেম, এটার একটা মানে মহা শর্টকাট একটা সিস্টেম, এবং এটা রিটেনেও এইভাবে করে করা যাবে। সবসময় মনে রাখবেন, যদি আমি বলি যে কোনো একটি বিষয়ে, যে কোনো একটি বিষয়, হ্যাঁ, যে কোনো একটি বিষয় যদি কথাটা আমি বলি, তাহলে হবে এই যে কোনো একটি বিষয়ে আপনি যদি পাশের কথা বলেন, যে কোনো একটি বিষয়ে পাস সমান হবে প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। কথাটা বুঝেন, ভালো করে মনোযোগ দেন। মানে যে কোনো একটি বিষয়, মানে এটা হচ্ছে যে কোনো একটি বিষয়ে পাস, মানে অন্তত একটা, যে কোনো একটা বিষয় মানে অন্তত একটা বিষয় হলেও পাস করছে, মানে মোট কতজন পাস করছে অ্যাকচুয়ালি, মানে ইয়ার মধ্যে। আবার আমি যদি এখানে পাশের জায়গাটাতে ফেল লিখি, তাহলে যে কোনো একটা বিষয়ে ফেল, অন্তত একটা বিষয়ে ফেল, মানে যে কোনো বলতে কি এখানে অন্তত কথাটা লিখে দিলে আরো ভালো হবে। অন্তত 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 একটি বিষয়ে ফেল সমান প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। পাস হলে পাস, ফেল হইলে ফেল। কথাটা ভালো করে বুঝে নেন। যে আমি যদি বলি যে মানে একটা জায়গায় বাংলায়, মনে করেন যে এখানে বাংলায় আর অঙ্কে, আপনাকে যদি কোশ্চেনটা আমি করি যে বাংলায় এবং অঙ্কে অন্তত একটা বিষয় হইলেও ফেল করছে কতজন, তাহলে প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। অন্তত একটা বিষয়ে পাস করছে কতজন? প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। আচ্ছা, এইখানে যেমন দেখেন, বাংলায় ফেলের পরিমাণ দেওয়া আছে, অঙ্কে ফেলের পরিমাণ দেওয়া আছে, এবং উভয় বিষয়ে ফেলের পরিমাণ দেওয়া আছে। তাহলে অন্তত একটা বিষয় হইলেও ফেল করছে কতজন মোট, সেটা আমি পেয়ে যাব। সেইটা যদি 100% থেকে বিয়োগ করি, তাহলে উভয় বিষয়ে পাস করছে কতজন সেটা পেয়ে যাব। কথা কি বুঝছেন? কথাটা বুঝেন নাই মনে হয়। আবার দেখেন, অন্তত একটা বিষয় হলেও ফেল করছে কতজন, এটা যদি আমি বের করি, এটা অকৃতকার্য মানে কি? অকৃতকার্য মানে তো ফেল করছে। তাহলে অন্তত একটা বিষয়ে, অন্তত একটা বিষয় হইলেও ফেল করছে কতজন, সেটা যদি আমি বের করি, সেটা হচ্ছে বাংলায় ফেল করছে কতজন সেইটা, প্লাস অঙ্কে ফেল করছে কতজন, মাইনাস উভয় বিষয়ে ফেল করছে কতজন। তাহলে আমার অন্তত একটা বিষয় হলেও ফেল করছে কতজন সেটা আমার বের হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? বাংলায় ফেল করছে কতজন, অ্যান্সার হচ্ছে 40%। অঙ্কে ফেল করছে কতজন, করছে 25%। উভয় বিষয়ে ফেল করছে কতজন, 10%। এরা তার মানে অন্তত একটা বিষয় হলেও ফেল করছে হচ্ছে 40, আর 25 যোগ করলে হচ্ছে 65, তার থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 55%। এটা হচ্ছে অন্তত একটা বিষয় হলেও ফেল করছে। তাহলে সব বিষয় অন্তত একটা বিষয় মানে কি? অন্তত একটা বিষয় মানে একটা বিষয় হলেও ফেল করছে। তাহলে উভয় বিষয়ে পাশ করছে কতজন? উভয় বিষয়ে পাশ করছে, অ্যান্সার হচ্ছে, মোট তো থাকে 100%, 100% থেকে 55% বিয়োগ দিলে 45% হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝেছি? কথা বুঝেছি? অন্তত একটা বিষয় হলেও ফেল করছে কতজন? বাংলায় ফেল করছে প্লাস অঙ্কে ফেল করছে, উভয় বিষয়ে ফেল করেছে। রিটেন এক্সামের জন্য না, রিটেন করাবো কেন? রিটেন এইভাবে করে লিখে দিলেই হবে, সমস্যা নাই। রিটেন করেন না এখানে। এটা হচ্ছে বেসিক প্লাস এমসিকিউ এর টেস্ট। রিটেন আলাদা জিনিস। রিটেনের জন্য আপনার কি নর্মাল রিটেনে কি এগুলো আসবে নাকি? আসতে পারে, আসলে এইভাবে করে দিলেই হবে। হায়ার ম্যাথের কোর্স যেটা করাবো সেটা হবে রিটেনের ফুললি। ঠিক আছে, প্রথম যেই কথাটা বলছি এই কথাটা মাথায় রাখতে হবে। ওকে, হ্যাঁ, দেখেন, অকৃতকার্য বা ফেল, অকৃতকার্য মানেই হচ্ছে ফেল।
আমি একটা কথা বলছি, দেখেন অন্তত অন্তত যেই বিষয়টা, অন্তত একটা বিষয় হলো ফেল করছে, মানে মোট ফেল করছে কতজন, আরো আরো ভালো করে যদি বলি, মোট ফেল নেন, মোট ফেল করছে কতজন সেটা আমি যদি বলি, সেটা হচ্ছে প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। এইটুক বুঝি না আমরা? এইটুক না বুঝলে আর কি করার আছে বলেন? প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল, তাহলে মোট ফেলের পরিমাণ বের হবে। এটা বুঝি নাই? এটা বুঝছি। আবার যদি মোট পাশের পরিমাণ বের করতে চাই, মোট পাস করছে কতজন সেটা যদি বের করতে চাই, প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস, প্রথম বিষয়ে পাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস, তাহলে হচ্ছে মোট পাস করছে কতজন, মানে একটা বিষয় হইলেও পাস করছে কতজন। এই কথাটা ভালো করে মাথায় রাখতে হবে, এইটুক জিনিস আগে মাথায় রাখতে হবে। মানে মোট ফেল কি বুঝায়, যে একটা বিষয় হলেও ফেল করছে কতজন। মোট পাস বলতে কি বুঝাচ্ছে, অন্তত একটা বিষয় হলেও পাস করছে কতজন। এটা এই এতটুকু জিনিস মাথায় রাখতে হবে, বুঝছি? আচ্ছা, এতটুকু যদি মাথায় রাখতে পারি তারপরে অঙ্ক সহজ। মানে এখানে এখানে ফেল সবগুলোই হচ্ছে অকৃতকার্যের কথা বলা হয়েছে, অকৃতকার্যের কথা বলা হয়েছে। তাহলে আমরা মোট ফেলের পরিমাণ বের করতে পারবো, যে একটা বিষয় হলেও ফেল করছে মোট কতজন। তাহলে মোট ফেল, তাহলে 40% হচ্ছে বাংলায় ফেল করছে, 25% অঙ্কে ফেল করছে, আর উভয় বিষয়ে ফেল করছে 10%। 10%, এই পার্সেন্টেজ জিনিসটা মানে কি আসলে? তাহলে তাহলে আমাদের এই পার্সেন্টেজ 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 আমি যদি বিয়োগ করি, এই দুটা যোগ করে আমি যদি বিয়োগ করি, 65 থেকে 10 বিয়োগ করলে 55%। তাহলে এগুলা এরা হচ্ছে মোট ফেল করছে। মোট ফেল মানে কি, একটা বিষয় হলেও ফেল করছে কতজন, মোট ফেল এটা। তাহলে এখান থেকে আমি যদি আমরা তো জানি যে এগুলো পার্সেন্টেজ, তো এগুলো তো 100%-এর মধ্যে, তাহলে 100%-এর মধ্যে 55%ই হচ্ছে একটা বিষয় হলে ফেল করছে। এখান থেকে এই 55% যদি আমি বাদ দিয়ে দিই, থাকে 45% যারা উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে, উভয় বিষয়ে পাশ করছে কতজন। ক্লিয়ার? আমরা বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, আপনারা বলেন তো এইখান থেকে কি মোট স্টুডেন্ট বা কতজন কতজন স্টুডেন্ট ছিল বা কতজন স্টুডেন্ট পাস করছে এগুলা বের করা যাবে? অ্যান্সার হচ্ছে না। বের করা যাবে কেন? কিভাবে বের করা যাবে? সবই তো পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে বের করা যাবে না। কোন একটা ডেটা ডেটা দেওয়া থাকতে হইতো যে কতজন আসলেই পাস করছে, তখন আসলে দিতে পারতো। ওকে, ঠিক আছে। ওকে, এরপরের অঙ্কে চলে আসি। দেখেন, এখন কোন পরীক্ষায় এত পার্সেন্ট এক বিষয়ে, এত পার্সেন্ট অন্য বিষয়ে ফেল করলো, আবার এত পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করলো। যদি পরীক্ষায় মোট 2500 স্টুডেন্ট অংশগ্রহণ করতো, তাহলে কতজন যে কোনো একটিতে ফেল করেছে, যে কোনো একটিতে ফেল করেছে। আচ্ছা, তাহলে যে কোনো একটিতে মানে কি, যে কোনো একটিতে ফেল মানে অন্তত একটা বিষয় হলেও ফেল করছে। হ্যাঁ, তাহলে পাওয়াটা ক্লিয়ার? ওকে। হ্যাঁ, তারপরে বুঝি নাই, একজন বলছে বুঝি নাই। আচ্ছা, ওই পাশের অঙ্কে আবার আসতেছি, আরেকবার ওই একই টাইপের অঙ্কগুলো আগে আগে করে নিই। একই টাইপের অঙ্কগুলো আরেকটু আমি দেখাই দিই আগে, থামেন। হ্যাঁ, এইটা দেখেন। মনে করেন একটি পরীক্ষায় এতজন গণিতে এবং এতজন ইংরেজিতে পাশ করেছে। যদি উভয় বিষয়ে 15% ফেল করে, তাহলে উভয় বিষয়ে পাশ করছে কতজন। এখানে পাশ ফেল মানে ভেজাল, মানে একবার পাস দিছে একবার ফেল দিছে। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন, যদি উভয় বিষয়ে যেই মানটা দেওয়া থাকবে, ফেল যদি দেওয়া থাকে, উভয় বিষয়ে যদি ফেলের মানটা দেওয়া থাকে, তাহলে আপনি গণিতেও এই দুইটাই আপনি ফেল বের করবেন। কি করবেন? ফেল বের করবেন। বলেন তো, আপনারা নিজেরাই বলেন, যে গণিতে যদি 40% পাস করে, তাহলে গণিতে ফেল করছে কত পার্সেন্ট, সেটা আমাকে বলেন। গণিতে ফেল করছে কত পার্সেন্ট? আমি সব ফেল বের করতে চাই। গণিতে ফেল করছে কত পার্সেন্ট, তো আমারে বলেন তো। গণিতে যদি 40% পাস করে, তাহলে ফেল করছে কত পার্সেন্ট? যদি 60% যদি পাস করে, তাহলে কত পার্সেন্ট ফেল করছে? বলেন, আমাকে বলেন। ফেল গুলো আগে বের করে ফেলবেন, কারণ উভয় বিষয়টা ফেল আছে। হ্যাঁ, 40। অ্যান্সার হবে 40% হচ্ছে গণিতে ফেল করেছে। আচ্ছা, গণিতে ফেল। আবার ইংরেজিতে পাস করছে হচ্ছে 70%, তার মানে ফেল করেছে 30%।
আবার উভয় বিষয়ে ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করেছে হচ্ছে 15%। আমরা সবগুলা ফেলগুলা বের করছি, সবগুলা ফেল বের করে অন্তত একটা বিষয় হলেও ফেল করবে, মানে মোট ফেলের পরিমাণটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো। মোট ফেল কত, মোট ফেল বা অন্তত একটা বিষয় হলেও ফেল 40 + 30 মাইনাস হচ্ছে 15। তাহলে 40 আর 30 হচ্ছে 70, 70 থেকে 15 বিয়োগ করলে আসতেছে 55%। তাহলে 55% হচ্ছে অন্তত একটা বিষয় হলো ফেল করছে, তাই না? অন্তত একটা বিষয় হলো ফেল করছে হচ্ছে এই 55%। তাহলে অ্যান্সার কত পার্সেন্ট হবে? উভয় বিষয়ে পাস, তাহলে উভয় বিষয়ে পাস হবে 100% মাইনাস 55%, তার মানে হবে 45%। ক্লিয়ার? আমরা অ্যান্সার হবে গ। বুঝেছি? হ্যাঁ, আমি একজন জয়েন করেছি, সব গ্রুপের মধ্যে দেওয়া আছে সব ক্লাস। হ্যাঁ, যদি উভয় উভয় বিষয়ে এইখানে যদি পাস দেওয়া থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না। হ্যাঁ, উভয় বিষয়ে যেহেতু এখানে ফেল দেওয়া আছে, আমি এগুলা সবগুলাকেই ফেলে বের কনভার্ট করে নিব। এটাও ফেল, এটাও ফেল, ফেলে কনভার্ট করে নিলাম। সব ফেল হয়ে গেলে এই একটা বিষয়ে ফেল প্লাস আরেকটা বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল করলে মোট ফেলের পরিমাণটা বের হবে। ঠিক আছে? তাহলে সেখান থেকে পাশের পরিমাণ হচ্ছে 100 মাইনাস এই যে এইটা করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। বুঝছি? ওকে, ওকে। আচ্ছা, এখানে বলছে কি, দেখেন দেখি এটা পারি কিনা, এটা পারি কিনা দেখি তো, পারি কিনা। একটি পরীক্ষা, কোন পরীক্ষায় পরীক্ষার্থীর এত পার্সেন্ট গণিতে এবং এত পার্সেন্ট ইংরেজিতে পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো। এবার কিন্তু পাশই দেওয়া আছে, সবকিছু সবগুলাই পাশ দেওয়া আছে, সব পাশ, আর তো কোনো সমস্যা নাই। তাহলে মোট পাশ কি হবে? মোট পাশ মানে একটা বিষয় হলেও পাশ করছে কতজন সেটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে 80 + 70 - 60। 80 আর 70 যোগ করলে 150, থেকে 60 বিয়োগ করলে 90% হচ্ছে মোট পাশ করছে। মোট পাশ মানে একটা বিষয় হলেও পাশ করছে। সেখান থেকে আমি যদি পার্সেন্টেজের কথা বলি, যে মোট যদি পরীক্ষার্থী থাকে 100%, সেখান থেকে 90% বাদ দিলে মানে সব বিষয়, মানে উভয় বিষয়ে যে ফেল করছে, উভয় বিষয়ে ফেল, ফেলের পরিমাণ বের হয়ে যাবে। উভয় বিষয়ে ফেল করছে হচ্ছে 10%, অ্যান্সার হবে 10%। বুঝছি আমরা? উভয় বিষয়ে পাস করছে হচ্ছে ফেল করছে হচ্ছে 10%। বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন দেখি, বুঝছি কিনা। বুঝেছি সবাই? মানে এইবার তো আর ভেজাল নাই, এবার 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 কিন্তু সহজ জিনিস, যে গণিতে, গণিতে পাস, বাংলায় পাস, উভয় বিষয়ে পাস, তাহলে সবই তো পাস। সবই পাস হলে প্রথম বিষয়ে পাস, দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস দিলে মোট পাশের পরিমাণ বের হবে, মানে অন্তত একটা বিষয় হলেও পাস করছে কতজন সেটা বের হবে। সেটা বের হলো, সেই বিষয়টা অন্তত একটা বিষয় হলেও পাস করছে হচ্ছে 90%। তাহলে 100% থেকে 90% বাদ দিলে 10% কোনো বিষয়ে পাস করে নাই। ক্লিয়ার? আমরা ওকে। আচ্ছা, ঠিক আছে। এটা এটা করেন দেখি। এইবার কিন্তু কত জন বের করতে বলছে, হ্যাঁ এবার কিন্তু পার্সেন্টেজ বের করতে বলে না, এবার কিন্তু জন বের করতে বলছে, জন, মানে জন বের করতে বলছে, কত জন এটা বের করতে বলছে, শুধু পার্সেন্টেজ নয়। বলছে এত পার্সেন্ট বাংলায়, এটা 60% হবে, 60% ইংরেজিতে, এবং 40% উভয় বিষয়ে পাশ করে। উভয় বিষয়ে কত জন ফেল করছে, উভয় বিষয়ে কত জন ফেল করছে, কত পার্সেন্ট না কিন্তু, উভয় বিষয়ে কত জন ফেল করছে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বলেন, প্রথম কথাটা হচ্ছে উভয় বিষয়ে, উভয় বিষয়েও পাস দেওয়া আছে, বাংলাতেও পাস দেওয়া আছে, ইংরেজিতেও পাস দেওয়া আছে। তাহলে আমরা আমরা যদি বলি যে, আমরা যদি এই কথাটা বলি যে অন্তত একটা বিষয় পাস, মানে মোট পাস করছে কতজন, মোট পাস মানে অন্তত একটা বিষয় হইলেও পাস করছে কতজন, অ্যান্সার হচ্ছে 70% + 60%
মাইনাস কিন্তু 40%, তাই না? অন্তত একটা বিষয় হলেও পাস করছে। এই দুটো যোগ করলে হচ্ছে 130 থেকে 40 বিয়োগ করলে 90%। 90% হচ্ছে অন্তত একটা বিষয় হলো পাস করছে কত পার্সেন্ট, অন্তত একটা বিষয় হলো পাস করছে কত পার্সেন্ট। হুম, সবার কমেন্ট গুলা দেখি একটু, হারাই গেছে। ওকে ওকে, তাহলে এখানে আপনাকে যদি আমি বলি যে ফেল করবে কত পার্সেন্ট, তাহলে ফেল হচ্ছে 100% মাইনাস 90% করলে আসতেছে 10%। তাহলে 10% হচ্ছে ফেল করেছে, 10% ফেল করেছে, 10 জন কিন্তু ফেল করে নাই। এখানে মোট স্টুডেন্ট ছিল হচ্ছে 200 জন, তার মানে এই 200 জনের 10% আসলে ফেল করেছে, 200 জনের 10% আসলে ফেল করেছে। তো 200 জনের 10% মানে কত? 200 জন গুণন এর মানে গুণন 10% মানে 10/100, কাটাকাটি করলে আমাদের কত আসবে? 20 জন ফেল করেছে। ক্লিয়ার? বুঝেছি? কতজন ফেল করেছে? 20 জন ফেল করেছে। 10 জন কিন্তু ফেল করে নাই, ফেল করছে তো 10%, 10% ফেল করেছে। বুঝেছি সবাই? দেখেন তো বুঝেছেন কিনা। ক্লিয়ার না? হুম, ক্লিয়ার। এটা এইটা অনেকে আমরা এইভাবে করেও করতে পারি। হ্যাঁ, সবসময় সবসময় মানে কিছু কিছু জিনিস মাথায় রাখবেন, কিছু কিছু জিনিস মাথায় রাখবেন যে এইভাবে করে ডিরেক্টলি এভাবে করেও আপনি করতে পারেন, মানে তাহলে আপনার সব সময় মাথাটা খোলা রাখতে হবে। এই অঙ্কটা কিন্তু আমরা এইভাবে করেও করতে পারি যে 10% যে ফেল করলো এর মানটা বের করতে বলেছে, এর মানটা বের করতে বলেছে। এই 10%-এর মানটা কত, মানে এইটা মানে কতজন, এটা বের করতে বলেছে। তাহলে আপনাদেরকে আমি যদি এখন জিজ্ঞেস করি এখানে যে 200 জন দেওয়া আছে এটা মানে কত পার্সেন্ট বলেন তো? মোট যে 200 জন দেওয়া ছিল সেটা মানে কত পার্সেন্ট? আপনাদেরকে যদি এই কোশ্চেনটা করি 200 জন মানে কত পার্সেন্ট, এটা কি বলতে পারবেন আপনারা? 200 জন মানে কত পার্সেন্ট, এটা কি বলতে পারবেন? এটা 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 হলে আপনাদের মানে এই টাইপের অঙ্ক আরো আরো ভালো লাগবে। বলেন 200 জন মানে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি, এখানকার 200 জন মানে কত পার্সেন্ট? সবাই অ্যান্সার দেন। 200 জন মানে কত পার্সেন্ট? তাড়াতাড়ি অ্যান্সার দেন সবাই। 200 জন মানে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি? 200 জন মানে 200% না, হ্যাঁ 100%। মানে আমরা তো মোট শিক্ষার্থী ধরে নেই সবসময় কত পার্সেন্ট, এই যে পার্সেন্টেজ গুলো যে হিসাব করতেছেন এগুলা মোট শিক্ষার্থী 100% হিসাব করেই কিন্তু আপনারা এই পার্সেন্টেজ গুলা আপনারা হিসাব করতেছেন, তাই না? 100% মোট মোট শিক্ষার্থী 100% হিসাব করে তার মধ্যে, সেই জন্য তো এই 100% থেকে বিয়োগ দিছি। 90% মোট পাস, এইখান থেকে 100% থেকে বাদ দিছি কেন? মোট শিক্ষার্থী 100%, সেখান থেকে 90% বাদ দিলে আমার 10% বের হয়। তাহলে 100% হচ্ছে মোট শিক্ষার্থীর পরিমাণ, সেই 100%-এর মানটাই দেওয়া আছে হচ্ছে 200, কারণ 200 জন মোট শিক্ষার্থী দেওয়া আছে। সেখান থেকেও আপনি বের করতে পারেন যে 1% মানে হয় তার মানে 200/100 মানে 2। তাহলে 10% যে ফেল করেছে 10% মানে কত? 2 × 10 মানে হচ্ছে 2 × 10 মানে হচ্ছে 20। ক্লিয়ার? বুঝেছি? 2 × 10 মানে হচ্ছে 20। ক্লিয়ার? বুঝেছি? মানে এইভাবে করেও বের করা যায়, মানে কনসেপ্ট যদি ক্লিয়ার হয় এইটা এই মানে বিভিন্ন ভাবে করে বের করা যায়। এবং এগুলো এগুলো বের করাটা শিখতে হবে, তাহলে আপনি অঙ্ক কখনো ভুল করবেন না। বিভিন্ন টাইপের লাভ ক্ষতির অঙ্কে, বিভিন্ন টাইপের অঙ্কের মধ্যে এটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মোট যেই আছে আমরা যে এই 200 জন যে মোট শিক্ষার্থী, এইটা মানেই তো আমি মোট শিক্ষার্থী তো 100%-ই ধরে নিছি, তার মানে 100 এই 200 জনটাই মানে হচ্ছে 100%-এর মান। 100%-এর মান হচ্ছে 200, তাহলে 10%-এর মান কত? আসলে এভাবে করেও বের করা যায়। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? ওকে, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে করেও বুঝতে পারতে হবে। আচ্ছা, যেমন দেখেন এই অঙ্কটাই কিন্তু কাহিনী, কাহিনী ওই ওই কনসেপ্টটা কাজে লাগাইলে আর একটু তাড়াতাড়ি হবে। কাহিনীটা দেখেন, কাহিনীটা দেখেন। আমরা কিন্তু মোট শিক্ষার্থী সবসময় আমরা 100% তো মনে 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 ধরে নিচ্ছি, মোট শিক্ষার্থী 100% আছে। 90% শিক্ষার্থী ইতিহাসে, 85% শিক্ষার্থী হচ্ছে ভূগোলে কৃতকার্য হয়েছে মানে পাশ করছে। যদি উভয় বিষয়ে কোনো ফেল না করে, তাহলে ফেল করে নাই, কেউ উভয় বিষয়ে ফেল করে নাই, মানে ফেলের পরিমাণ হচ্ছে 0। তার মানে সবাই পাস করছে, সবাই পাস করছে, উভয় বিষয়ে পাস হচ্ছে 100% হচ্ছে উভয় বিষয়ে পাস করছে হচ্ছে মানে উভয়, এবং উভয় বিষয়ে যদি এইটা থাকে,
তাহলে কি হবে? এখন কাহিনীটা দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। তাহলে দেখেন উভয় বিষয়েটা ফেল আছে, উভয় বিষয়ে ফেলের পরিমাণ 0। কথাটা বুঝে নাকি? উভয় বিষয়ে ফেলের পরিমাণ 0। তাহলে উভয় বিষয় যেটা দেওয়া থাকে সেই জিনিসটাতে আমি তো কনভার্ট করি। তাহলে 90% তো পাস করেছিল ইতিহাসে, তাহলে 10% হচ্ছে ফেল করেছি ইতিহাসে। 10% ফেল, 100 থেকে 90 বাদ দিলে 10% ফেল। ঠিক আছে? যদি এই যে 85% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হয়েছে, তার মানে বাকি 15% হচ্ছে ভূগোলে ফেল। আচ্ছা, দুইটাই আমি ফেল বের করে নিলাম, কেন? উভয় বিষয়ে ফেলের পরিমাণটা দেওয়া আছে, সেটা হচ্ছে 0। তাহলে মোট ফেল, মোট ফেল যদি বলি, মানে অন্তত একটা বিষয় হলেও ফেল করতে হচ্ছে 10, 10% প্লাস 15% মাইনাস হচ্ছে 0%, কারণ উভয় বিষয়ে ফেল তো 0। তার মানে মোট ফেলের পরিমাণ হচ্ছে 25%। উভয় মানে দুইটা বিষয়ই ফেল করতে হচ্ছে, মোট হচ্ছে 25%। তাহলে বাকি যে পার্সেন্টেজটা আছে, তাহলে উভয় বিষয়ে পাশ করছে ওরা, উভয় বিষয়ে পাশ, উভয় বিষয়ে পাশ। প্রতিটা অঙ্ক তো একই নিয়মেই করতেছি। তার মানে 100% থেকে আমি যদি 25% বাদ দিই, তাহলে উভয় বিষয়ে পাশ করতে হচ্ছে 75%। এই পর্যন্ত কারা কারা বুঝছেন এটা একটু জানতে চাই। মানে একই অঙ্ক ঘুরাই ফিরাই বারবার করে বলতেছি, এটা কি বুঝি নেই আমরা? যদি উভয় বিষয়ে ফেলের পরিমাণ 0 বলছে, তাহলে উভয় বিষয়ে ফেল দেওয়া আছে, যেইটা উভয় বিষয়টা দেওয়া থাকবে সেইটাই আমি দুইটাই বের করে নিব। যেহেতু এখানে কৃতকার্য দেওয়া আছে, তাহলে অকৃতকার্য বা ফেলটা বের করে নিব। তাহলে আহ মানে ইতিহাসে ফেল হচ্ছে 10%, আর ভূগোলে ফেল হচ্ছে 15%। তাহলে ইতিহাসে ফেল প্লাস ভূগোলে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল করলে আমি মোট ফেল, মানে অন্তত একটা বিষয়ে ফেলের পরিমাণটা বের করতে পারবো। এটা কি ক্লিয়ার? আমরা এ পর্যন্ত বুঝছি? আমরা সবাই বুঝেছি? সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড, সুন্দর। এখন তাই যদি হয়ে থাকে, এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে এতজন, মানে অন্তত একটা বিষয় হইলেও ফেল করছে, মানে মোট ফেল করছে হচ্ছে 25%। তাহলে মোট তো আমাদের 100%, 100% থেকে 25% বাদ দিলে বাকি 75% হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে। এই উভয় বিষয়ে পাশের পরিমাণটা দেওয়া আছে 225। আপনি আমাকে বলেন এই 225 কার মান? আমাকে বলেন 225 কার মান? উভয় বিষয়ে পাশের মান। উভয় বিষয়ে পাশ মানে কোনটা? 75%। উভয় বিষয়ে পাশ মানে কোনটা? 75%। তার মানে কি আমি বলতে পারি না যে 75% মানেই 225? কারণ 75%টা বের হয়েছে উভয় বিষয়ে পাশ। আবার এখানে বলছে 225 জন পাশ করছে, তাহলে 225 জন, 75% মানেই 225। আমাকে বলছে ওই পরীক্ষা মোট কতজন অংশগ্রহণ করছে, মোট মোট কতজন মানে 100%-এর মানটা বের করতে বলছে। তার মানে 225 ভাগ 75, আর 100% মানে মোট যদি আমি বলি 100%, তাহলে 225 ইন্টু 100 ভাগ 75। 75 কে 3, তার মানে হচ্ছে 300 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? সবাই কি বুঝেছি? 300 জন, মানে এই যে কনসেপ্টটা যদি বুঝে যান, এই টাইপের অঙ্ক কখনোই, হ্যাঁ, কখনোই কিন্তু ভুল হবে না। এই টাইপের অঙ্ক আর জীবনে কোনোদিন ভুল হবে না। ক্লিয়ার? মজা লাগছে? হ্যাঁ, যখন যেটা বের করতে বলবে সেইটা। মানে গতবার গতবার আমার পরীক্ষার্থীর মান দেওয়া ছিল, পরীক্ষার্থীর মান দেওয়া ছিল, মোট পরীক্ষার্থীর মান দেওয়া ছিল, তাই ওইটা 100% সমান ওইটা লিখেছিলাম। ঠিক আছে? 100% সমান ওইটা লিখেছিলাম, এবং সেইখান থেকে কৃতকার্যের পরিমাণটা বের করতে বলেছিল। আর এইবার উভয় বিষয়ের পরিমাণটাই দেয়া আছে। উভয় বিষয়ের পরিমাণটা মানে কি? উভয় বিষয়ে যেটা পার্সেন্টেজ বের করছি সেই মানটা এবার দেয়া আছে। এবার এই মানটা দেয়া আছে, এবং মোট পরীক্ষার্থীর পরিমাণ বের করতে বলছে, তার মানে 100%-এর মানটা বের করতে বলছে। ঠিক আছে? মজা লেগেছে? ওকে, সেই মজা লেগেছে। হ্যাঁ, এই ভিডিওটা আরেকবার দেখলে আর কোনো কাহিনী লাগবে না, একেবারে একবারে ফুল ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওটা আরেকবার। ওকে, আরেকবার দেখবেন, রেকর্ডেড তো থাকবেই। রেকর্ডেড ভিডিওটা আরেকবার দেখলে আপনার আমার আমার মনে হয় যে অনেকের ইয়াটা, এইটা এই এই অঙ্কটা খুব মানে খুবই মানে ইম্পর্টেন্ট অঙ্ক, তো এই অঙ্কটা তাই আমি আরেকবার করাই দিই। এই অঙ্কটা আমি আরেকবার বুঝাই দিই। হ্যাঁ, সবাই দেখেন, উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে যেই পরিমাণটা দেওয়া থাকবে সেটা যদি পাস থাকে, এই দুটাকেও আমাকে পাস নিয়ে চিন্তা করতে হবে, মানে কৃতকার্য নিয়ে চিন্তা করতে হইতো। উভয় বিষয়ে যদি ফেল নিয়ে পরিমাণটা দেওয়া আছে, তাই এগুলো আমি ফেল নিয়ে চিন্তা করব। ঠিক আছে?
তাহলে আমরা কি করব, এইখানে দেখেন যে উভয় বিষয়ে ফেলের পরিমাণ 0, তাহলে উভয় বিষয়ে ফেলের পরিমাণ 0। এখানে 90% ইতিহাসে কৃতকার্য হয়েছে মানে পাশ করেছে, আর 85% ভূগোলে কৃতকার্য হয়েছে মানে পাশ করেছে। তাহলে আমি ফেল যদি বের করি, তাহলে এটা আসবে 10% ইতিহাসে ফেল করেছে, আর 100 থেকে এটা বাদ দিলে আমাদের আসবে 15% হচ্ছে ভূগোলে ফেল করেছে। তাহলে এটাও ফেল বের হলো, এটাও ফেল বের হলো। তাহলে প্রথম সাবজেক্টে ফেল, দ্বিতীয় সাবজেক্টে ফেল, মাইনাস উভয় উভয় বিষয়ে ফেল, ইকুয়াল মোট ফেল, মানে অন্তত একটা বিষয় হলেও ফেল করছে কতজন সেটা তাহলে বের হবে মোট ফেলের পরিমাণ। সেটা হচ্ছে 10% প্লাস 15% মাইনাস অন্তত একটা বিষয়ে, মানে উভয় বিষয়ে ফেল, প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল, তাহলে মোট ফেল। মোট ফেল মানে অন্তত একটা বিষয় হলেও ফেল করছে সেরকম কতজন আছে। হ্যাঁ, মানে মোট ফেল, একটা বিষয় হলেও ফেল করছে টোটাল, তার মানে 25%। তাহলে মোট তো থাকে 100%, সবসময় মোট শিক্ষার্থী আমরা 100% ধরে নিচ্ছি। তাহলে তাহলে বাকিরা তো উভয় বিষয়ে পাশ করছে, বাকিরা, তাহলে উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে বাকি পার্সেন্ট গুলো পাস করছে 100% থেকে। এই 25% কে যদি বাদ দেই, তাহলে বাকি 75% হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে, উভয় বিষয়ে কৃতকার্য। তাহলে উভয় বিষয়ে কৃতকার্যের পরিমাণ দেওয়া আছে এখানে 225 জন উভয় বিষয়ে কৃতকার্য। তার মানে 75%-এর মানেই হচ্ছে 225, 75%-এর মানেই হচ্ছে 225। আর আমার তো জানতে চাওয়া হয়েছে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল, তো অংশগ্রহণ তো 100%, অংশগ্রহণ এর পরিমাণ সবসময় হচ্ছে 100%। তার মানে 100%-এর মানটা আসলে আমাকে বের করতে হবে। 225 গুণন 100 ভাগ 75, কাটাকাটি করলে 3, 3 গুণন 100 মানে 300 জন। ক্লিয়ার আমরা? হুম, হুম, ঠিক আছে, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ঐকিক নিয়ম বুঝেন নাই? ঐকিক নিয়ম মানে এই যে বাম পাশ থেকে, ঐকিক নিয়ম না এটা, বাম পাশের জিনিস যেহেতু উপরে আছে, এটা এই পাশে গেলে ভাগ হবে না। ওকে, ঠিক আছে, ওকে। এখন আপনারা এগুলা সহজ কোশ্চেনের আনসার দেন। 100% আমরা সবসময়, আমরা যদি বলি, আমি যদি বলি যে 10% আম আপনাদের কাঁচা, এটা মানেই মোট 100টার মধ্যে 10টা আম কাঁচা, মোটের পরিমাণ হচ্ছে 100। ঠিক আছে, এই কারণে এইটা হইলো। হুম। এটা কি পারবেন? এটা সবাই একটু অ্যান্সার দেন দেখি, কত হবে? ওকে, কত? 40 জনের মধ্যে এতজন অনুত্তীর্ণ, তাহলে উত্তীর্ণ হয়েছে কতজন? উত্তীর্ণ কতজন? উত্তীর্ণ, উত্তীর্ণ হচ্ছে 16 জন। যদি বাদ দেই, 40 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে 24 জন উত্তীর্ণ হয়েছে, 24 জন। তাহলে এইটা আমরা অনেক, দেখেন 40 জনের মধ্যে 24 জন উত্তীর্ণ, তাহলে একজনে কত? একজনে উত্তীর্ণ হয়েছে 24/40, আর 100 জনে উত্তীর্ণ হয়েছে কত, কারণ পার্সেন্টেজ মানে তো 100 জনে, তাই না? তাহলে 24/40 ইন্টু 100, তাহলে শতকরা কত পার্সেন্ট আসলে উত্তীর্ণ সেটা বের হয়ে যাবে। প্রতি 100-তে কতজন? 40 জনে 24 জন, একজনে কতজন, 100 জনে কতজন। তাহলে আমরা যদি 6 দিয়ে কাটি, না, এইটা কত কত আসবে বলেন? 8 দিয়ে কাটলে 3 8 24, 5 8 40, 5 দিয়ে কাটলে 20, তার মানে 60%, না? 60% অ্যান্সার। ওকে, ক্লিয়ার, বুঝেছি। মানে উত্তীর্ণ পরীক্ষা, এটা কিন্তু অনুত্তীর্ণ, অনুত্তীর্ণ হয়েছে কিন্তু 16%, 16% অনুত্তীর্ণ, এবং 16% দিয়ে করলে 40% বের হবে অ্যান্সার। অনেকে আবার 40% দিয়েছে না, একবারে ট্র্যাপে পা দিয়েছেন।
হ্যাঁ, মানে আপনারা অনেকেই ট্র্যাপে পা দিচ্ছেন যে অনেকেই 40% করছেন, তাই না? 40% হচ্ছে উত্তীর্ণ পার্সেন্টেজ, অনুত্তীর্ণ পার্সেন্টেজ, কিন্তু আমার চাইছে অনুত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার। ঠিক আছে, যে উত্তীর্ণ কতজন হয়েছে, অনুত্তীর্ণ তো 16 জন, তার মানে বাকি 24 জন হচ্ছে উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, তো এইভাবে করে ঐকিক নিয়মে করার প্রয়োজনও নাই। এটা সবসময় মনে রাখবেন, পার্সেন্টেজ বের করার সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে যে মানে যতজন, মানে যার পার্সেন্টেজ বের করতে বলছে, উত্তীর্ণ পার্সেন্টেজ বের করতে বলছে, সেইটা দিবেন আপনি উপরে। কত জনের, মানে দেখেন, আপনাকে আমি যদি কথাটা বলি যে 40 জন এর, 40 জনের মানে 40-এর কত শতাংশ হচ্ছে 24 জন তো উত্তীর্ণ হয়েছে। তাহলে তাহলে একটা জিনিস, কাহিনীটা দেখেন, মানে এই জিনিসটা কি বুঝছেন যে 40 জন ছিল মোট, এতজনের মধ্যে 24 জন উত্তীর্ণ হয়েছে, তাহলে 40-এর কত শতাংশ 24 সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে কি 40 এর এর যেটা থাকে সেটা থাকে নিচে, আর 24 থাকবে উপরে, মানে যার পার্সেন্টেজ বের করতে বলে সেটা থাকে উপরে, আর নিচে থাকে হচ্ছে যত এর দেওয়া থাকে, আর ইন্টু হচ্ছে 100%। এটা করে দিলেও ডিরেক্টলি হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা কাটাকাটি করলে শেষ পর্যন্ত আপনাদের 60% চলে আসবে। কথা কি বোঝা গেছে? তো আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে, যার পার্সেন্টেজ বের করতে বলে সেটা থাকে উপরে, আর মোট থাকে হচ্ছে নিচে। মোটের পরিমাণ থাকে নিচে, ইন্টু 100% করে দিলেও আমাদের পার্সেন্টেজ বের হয়ে আসে। ঠিক আছে, এইভাবে করেও আমরা করতে পারি। ওকে, জীবনটাই এরকম, খালি ট্র্যাপ। আচ্ছা, সমস্যা নাই, নিজের ট্র্যাপে নিজেই পা দিয়েছেন। এটা হচ্ছে 38তম বিসিএস প্রিলি, সেটা হচ্ছে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে দিয়েছেন। দেখেন, সবসময় মোট মোট পার্সেন্টেজ আপনি কত ধরে নেবেন বলেন তো? মোট পার্সেন্টেজ রেজা, মানে মোট যে সম্পদ আছে এগুলা হচ্ছে 100%, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, মোট পার্সেন্টেজ হচ্ছে, হ্যাঁ, আহ, মোট পার্সেন্টেজ হচ্ছে 100%। তাহলে মোট পার্সেন্টেজ যেহেতু 100%, তাই আমরা কি এইভাবে করে চিন্তা করতে পারি না, তার সম্পদের 12% স্ত্রীকে দিয়েছেন, 58% ছেলেকে দিয়েছেন, এবং অবশিষ্টটা মেয়েকে দিয়েছেন, মোট সম্পদের পরিমাণ বের করা যাবে। মোট সম্পদ সবসময় 100%, ঠিক আছে? তাহলে দেখেন, এইখানে স্ত্রীকে দিল 12%, ছেলেকে দিল 58%, তাহলে আর মানে মোট কত পার্সেন্ট চলে গেল? তাহলে 12 আর 58 যোগ করলে কত পার্সেন্ট চলে গেছে ভাইয়া? মোট হচ্ছে 70% চলে গেছে, তাই না? আর অবশিষ্ট আছে কত পার্সেন্ট? 30%। এই যে 30% যে আছে, এই 30% কাকে দিয়েছে? 30% দিয়েছে হচ্ছে এই মেয়েকে। এই 30%-এর মানটাই কিন্তু হচ্ছে 7,20,000। 7,20,000 হচ্ছে 30%-এর মান। আপনাকে বলেছে মোট সম্পদের পরিমাণ কত, মোট সম্পদ তো 100%, তাহলে 1%-এর মান হচ্ছে 7,20,000 ভাগ হচ্ছে 30, আর 100% মানে হচ্ছে মোট সম্পত্তি হবে। তাহলে 7,20,000 ভাগ 30 গুণন হচ্ছে 100%, তাই না? মানে গুণন 100 করে দিলে আমাদের চলে আসবে। একটা শূন্য কাটা, আমি যদি 3 দিয়েই কাটি, তাহলে 3 × 24 = 72, তারপরে একটা শূন্য, 2 3 4, 1 2 3 4, আর এখানে একটা 5টা শূন্য, তার মানে 2 4-এর পরে 1 2 3 4 5টা শূন্য হবে 3, তারপরে 24 লাখ টাকা হবে অ্যান্সার। কথা কি বুঝেছি? মানে আমাদের 70% হচ্ছে এই দুইজন পাইছে, তাহলে 100% থেকে 70% বাদ দিলে থাকে 30%। এই 30% দিছে মেয়েকে, এবং মেয়ের পরিমাণটা, টাকার পরিমাণ এইটা, মেয়ের টাকার পরিমাণ হচ্ছে 30%-এর মান এটা। তাহলে আমাদের মোট সম্পত্তির পরিমাণ মানে কি 100%-এর মান কোনটা? ক্লিয়ার? বুঝেছি? বুঝতে পারছেন সবাই? ওকে, ঠিক আছে।
তাহলে এই যে দেখেন 12% দিছে স্ত্রীকে, 58% দিছে ছেলেকে। তাহলে মোট কত পার্সেন্ট দিয়ে দিছে এই দুইজনকে মিলে? 12 আর 58 মিলে 70% দুইজনকে দিয়ে দিছে। তাহলে 100% থেকে 70% এদের দুজনই পেয়ে গেছে। তাহলে বাকি মেয়ে পেলো কত? বা অবশিষ্টটা তো মেয়েকে দিয়েছে কত পার্সেন্ট? 30%। এই 30% যে মেয়েকে দিল সেইটারই পরিমাণ আসে 7,20,000। তাহলে 30%-এর মান যদি 7,20,000 হয়, 7,20,000 হয়, তাহলে 1% কত? সেখান থেকে আমার 100% কত সেটা বের করতে হবে। তাহলে 7,20,000-কে আমরা 7,20,000-কে আমরা কি করলাম? 30 দিয়ে ভাগ করলাম, ইন্টু 100, 100 দিয়ে গুণ করলাম, তাহলেই হয়ে যাবে। আপনার ক্লাসগুলো কত মাস থেকে থাকবে? আচ্ছা, ঠিক আছে। টোটাল 1 2 3 4 5টা, 3 2, তার মানে 24 লাখ। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আচ্ছা, এখানে দেখেন, একটা নির্বাচনে একজন প্রার্থী 84% ভোট পেয়ে এতটি অতিরিক্ত ভোটে নির্বাচিত হলেন। এতটি অতিরিক্ত ভোটে নির্বাচিত হলেন মানে কি? মানে এতগুলা বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, এত এত সংখ্যক বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাহলে আমাকে বলেন দেখি মোট ভোটের পরিমাণ কত ছিল? পারা যাবে? ওকে, রেকর্ডেড ক্লাস কি এফবি তে সেভ রাখলে আজীবন দেখা যাবে না? এফবি তে সেভ রাখলে আজীবন দেখা যাবে না। দেখেন, 84% ভোট পেয়ে এইটা বেশি ভোট পেয়েছে। আচ্ছা, দেখেন, একজন প্রার্থী, খুব মনোযোগ দেন, একজন প্রার্থী যে 84% যে ভোট পেল, আপনারা কি আমাকে বলতে পারবেন এই এই ভদ্রলোক যে 84% পেল, এনার আহ মানে বাকিরা, মানে আমি যদি বলি যে আহ, বাকি আরেকজন, মানে দুইজন প্রার্থী আছে, তো দুইজন প্রার্থীর মধ্যে ইনি কত পার্সেন্ট, মানে কতটুকু পেয়েছেন তাহলে? তোমাকে বলেন তো। কত? ওকে, এখানে মনে রাখেন যে এখানে মনে করেন যে বাকি যে প্রার্থীটা আছে সে কিন্তু 16% পেয়েছে। বাকি যে প্রার্থী আছে সে পাইছে 16%। এখন একটা জিনিস চিন্তা করেন, বাকি যে প্রার্থীটা, মানে এই লোকটা পাইছে 84%, মোট তো 100%, ভোটের পরিমাণ তো মোট হচ্ছে 100% মোট। তাহলে এই ভদ্রলোক যদি 84% ভোট পেয়ে থাকে, আরেকজন যে আছে সে পাইছে অবশ্যই 100 থেকে 84 বাদ দিলে 16%। তাহলে এই দুটা যদি বিয়োগ দেই, তাহলে সেইটার পার্সেন্টেজটা কি কি পার্সেন্টেজ, যে এই লোকের চেয়ে এ কত পার্সেন্ট ভোট বেশি পেল? এ পেয়েছে 84% ভোট, দ্বিতীয় ভদ্রলোক যিনি আছেন উনি পেয়েছেন অবশ্যই 16% ভোট। তাহলে 84 থেকে 16 যদি আমি বাদ দেই, তাহলে 68% ভোট কিন্তু এই ভদ্রলোকটা বেশি পেয়েছেন। এটা কি বুঝেছেন সবাই? এই কথা কি বুঝেছেন? মানে একটা নির্বাচনে একটা প্রার্থী যদি 84% ভোট পায়, তাহলে তার মানে এখানে দুইটা প্রতিদ্বন্দ্বী দুইজন ছিল, এটাই বুঝেই অঙ্ক করতে হবে, প্রতিদ্বন্দ্বী দুইজন আছে। তাহলে সেখানে দ্বিতীয় জন যে আছে সে অবশ্যই 16% ভোট পাইছে, দ্বিতীয় জন যে আছে সে অবশ্যই 16% ভোট পেয়েছে, কারণ 100 থেকে বাকি 16%টা সে পেয়েছে।
তাহলে এই 84% থেকে আমি যদি 16% বাদ দিই, তাহলে এই এত 68% ভোট কিন্তু ইনি বেশি পেয়েছেন দ্বিতীয় জনের চেয়ে। কথা কি বুঝি নাই? কথা কি বুঝছি? আবার বলি, একই কথা না বলছে যে বুঝি নাই, আবার বলতেছি। একজন যদি 84% ভোট পায়, তাহলে ওর প্রতিদ্বন্দ্বী কত পাইছে? ভাই আমি 90% ভোট পাইছি, তার মানে আপনি 10% পাইছেন। তাহলে আমি আপনার কাছে কত পার্সেন্ট বেশি পাইলাম? তাহলে 90 থেকে 10% বাদ দিলে 80% বেশি পাইছি। সহজ কথা, বুঝছি না? বুঝি নাই এখনো? আমি মনে করেন 90% ভোট পাইছি, তাহলে আপনি বাকি 10% পাইছেন। আমি 80% ভোট পাইলে আপনি পেয়েছেন 20%। আমি 70% পাইলে আপনি পেয়েছেন 30%। সেরকম আমি যদি 84% পাই, আপনি পেয়েছেন 16%। তাহলে সেখান থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে আমি বেশি পেয়েছি কত পার্সেন্ট? 68%। এই 68% যে বেশি পেলো, এখানে বলছে 476টি অতিরিক্ত ভোটে, মানে 476টা ভোট বেশি পাইছে সে। তাহলে এই 68%-এর মানই হচ্ছে 476। 800 মানে এ আসলে এত ভোট ওর চেয়ে বেশি পাইছে। অতিরিক্ত ভোট মানে কি? এতটুকু ভোট বেশি পাইছে। সেই ভোটটা, এই 68% ভোট যে বেশি পাইছে, সেটা মানে হচ্ছে 476। আমাকে বলছে মোট ভোটার কতজন ছিল, মানে 100%-এর মানটা বের করতে হবে। 476 ভাগ 68, এখান থেকে 100%-এর মানটা বের করতে হবে, যে 476 গুণন 100 ভাগ হচ্ছে 68। বুঝেছি? হ্যাঁ। তাহলে এখন এখন যদি আমরা কাটাকাটি করি, হ্যাঁ আপনারা মানে ধরেন বড় বড় কাটাকাটি করতে পারতেছেন না, 2 দিয়ে কাটা শুরু করেন। এই 68-কে আমি যদি 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 34, এটা হলো 50। আবার 2 দিয়ে কাটেন, এটা হলো 17, এটা হলো 25। এবার 17 দিয়ে এটাকে কাটি, 17 দুগুণে 34, 17 দিয়ে যদি 476-কে কাটি, তাহলে 17 দুগুণে হচ্ছে 34, আর এখানে আসতেছে 3, 1, 6। তাহলে 8 দিলে 7 8 56, 8 ওকে 8 আর 5 13, তার মানে 28। 28 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 28 আর 25 যদি গুণ করা যায়, যেটা আসবে। আচ্ছা, এটা আরো কাটাকাটিটা আরো সুন্দর করে করা যায়, মানে কাটাকাটিটা কেউ যদি এরকম করে কাটাকাটি করেন তো করলেন, আবার কেউ যদি এইভাবে করে কাটাকাটি করেন, আরো আরো তাড়াতাড়ি করা যেতে পারে। যে 876 গুণন 100 ভাগ 68 আছে না, 68 দিয়ে এটাকেই কাটেন। মনে করেন কাটতে শুরু করলেন, যে এটা এটা আসলো প্রথমে 34, এটা আসলো হচ্ছে 2 দিয়ে কাটা শুরু করলাম আর কি। এটা আসলো হচ্ছে 23 দ্বিগুণে 46, 8 দুগুণে 16। আবার এটা আসলো 17, এটা আসলো 17, এটা 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, আর 1 8, 9 দুগুণে 18। তার মানে 17 দিয়ে যদি আমি কাটি, তাহলে এখানে এটাকে 7 দিয়ে যাবে। 7 সাথে 49-এর 9, আর 7 7, আর 4 হচ্ছে 11 হবে। ক্লিয়ার আমরা না? হুম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখানে এখানে একজন একজন কথা বলেছে 68 গুণন 7, হ্যাঁ 68 গুণন 7 হবে, ঠিক আছে। 119 হবে, 119 হবে, 129 না। আচ্ছা, একটা জিনিস আমি বলি, একজন একজন কোশ্চেন করেছে, এই নিরাশাবাদীরা কিন্তু চাকরি পাবে না। আমি একটু একটু কথাটা বলি, নিরাশাবাদীরা চাকরি পাবে না। আমাদেরকে মনে রাখতে হবে, আহ মানে এখন পরীক্ষা পরীক্ষা যখন আপনি দিবেন, মানে অনেক ফেয়ার লোক চাকরি পাচ্ছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, কেউ কেউ বলতেছে 60, মানে মনে করেন 60 মিনিটে 60 মিনিটে 80টা দাগাতে হবে, হ্যাঁ টাইম নাই। আরে ভাই, 60 মিনিটে কি আপনাকে 80টা দাগাতে হবে? আর বাকিদেরকে কি মানে 2 ঘন্টা দিবে? মানে এরকম নাকি? সবারই টাইমটা হচ্ছে একই, সবারই টাইম একই। যদি আপনার টাইম যদি লেন্দি আসে, এই যে গত ইয়াতেই আমার আমার সাথে ওই যে আমার এক স্টুডেন্ট বললো যে ব্যাংকের একটা এক্সাম হইলো, যে কি একটা ব্যাংকের এক্সাম, ওইটাতে জাস্ট ও রাইট করছে, এরা রাইট করছে হচ্ছে কত, মানে 35 কি হচ্ছে 40, 35 থেকে 40 100-র মধ্যে, মানে ম্যাথ কোশ্চেন কঠিন আসছে, তাতেই তার চান্স হয়ে গেছে। এই যে রিটেন দিয়ে আসলো, রিটেনটা দিয়ে আসলো।
তো আমার কথা 100-র মধ্যে 35-40টা মানে 40 মার্ক পাবে, এতেই তার মানে ইয়ে হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে কোশ্চেন কঠিন হইলো, হ্যাঁ কোশ্চেন এই হইলো সেই হইলো, আপনার তাহলে কম মার্ক পাইতে হবে। সবারই তো সিচুয়েশন একই, মাথায় রাখতে হবে সবারই সিচুয়েশন হচ্ছে একই। সিচুয়েশনে আপনার শুধু একারই একরকম আরেক রকম না। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনি চান্স পান না কেন, আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে চাকরি পাচ্ছেন না কেন, এটার পিছনে কারণ বাকি এই যে ধরেন পরীক্ষা দিল, ধরেন যে 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, 1 লাখ স্টুডেন্টের মধ্যে এমন কোশ্চেন যেটা আপনি পারেন না, সেই কোশ্চেন যদি 10,000 জন পারে তাহলে হইছে প্রবলেম। সেই কোশ্চেন যদি 10,000 15,000 জন পারে তাহলে হইছে প্রবলেম। আপনি পারেন না, আরেকজন ফটফট করে দিচ্ছে, তাহলে হইছে প্রবলেম। আপনার যখন কাটাকাটি করতে দেরি হবে, তখন যদি সবারই কাটাকাটি করতে দেরি হয় তাহলে আর কোনো সমস্যা নাই। কথা হচ্ছে? ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, প্রবলেম নাই। এটা কি বুঝছি, সবাই অঙ্কটা বুঝতে পারছি? এইবার তেলের অঙ্কটা আমি বুঝাই দিব। এই তেলের অঙ্ক, তেলের দ্রব্য বাড়া কমার অঙ্ক, এই অঙ্কগুলা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলা আপনারা কি শিখতে চান? এই অঙ্কগুলা কি একবারে জাদু প্রসেসে শিখতে চান কিনা? এই জাদুর প্রসেস করার সময় কিভাবে মাথা ঠান্ডা রাখতে হবে, আচ্ছা ওগুলো বলবো নি। এগুলো কি আপনারা শিখতে চান ঠিক মতো করে? সবাই শিখতে চান কিনা, ইয়েস অর নো? ইয়েস, আচ্ছা ঠিক আছে। প্রসেসটা শিখাই, দেখেন। আচ্ছা দেখি, আগে আগে আমি একটা কোশ্চেন করি যে তেলের দাম, দেখি কারা কারা পারে। শতকরা 20% বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় একই থাকবে? দেখি কে কে অ্যান্সার দেন দেখি। অ্যান্সার দেন দেখি। ওয়াও ভাবে শিখবেন, হ্যাঁ একবারে পুরো ওয়াও ভাবে। আগে দেখি যে কে কে পারে, একটু আমি জানতে চাই যে কে কে পারে, দেখি। হুম, 20% বৃদ্ধি পেলে। ওকে, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সারটা কিভাবে হবে দেখেন, খুব মনোযোগ দেন। আচ্ছা, তেলের দাম আমরা চিন্তা করব। তেলের দাম আগে ছিল, মানে তেলের দাম আমার যদি 100 টাকা যদি হয়, 100 টাকার দাম, এই কথা বলছে 25 থাকলে 20, 20 থাকলে 25, ভুল। ভুল ভুল, হ্যাঁ পুরাই ভুল। তেলের দাম, তেলের দাম শতকরা 20% বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় একই থাকবে। এটার সিস্টেমটা হচ্ছে এরকম, আগে একটু জিনিসটা নিজে নিজে চিন্তা করবেন। আমি মনে করব যে তেল আমি আগে 100 টাকার খরচ করতাম, যেহেতু 20% বেড়ে গেছে, 100 টাকার দাম, হ্যাঁ 100 টাকার তেলের দাম এখন কত টাকা হয়েছে? সবাই একটু অ্যান্সার দেন দেখি, 100 টাকার তেলের দাম এখন কত টাকা হয়েছে 20% যদি বৃদ্ধি পায়? একটু আমারে বলেন, তাড়াতাড়ি বলেন। মানে আমি মনে করি যে তেলের আগে দাম ছিল 100 টাকা, যদি তেলের দাম 120% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন তেলের দাম কত? একটু আমারে তাড়াতাড়ি বলেন, তেলের দাম এখন কত? কি রে, তাড়াতাড়ি অ্যান্সার যেটা দিতে বলছে সেটা অ্যান্সার দেয় না, কি রে ভাই? তেলের দাম যদি আগে 100 টাকা ছিল, 20% বৃদ্ধি পেয়েছে, মানে কত টাকা বাড়লো? 20 টাকা বাড়লো, 100 টাকায় 20 টাকা বাড়লো, তার মানে এখন হয়েছে 120 টাকা।
এখন তেলের দাম হয়েছে 120 টাকা। এই 120 টাকা তেলের দাম এখন হয়েছে। তাহলে আমাকে বলেন তো ব্যবহার কত টাকা কমাইতে হবে আমাকে? ব্যবহার কত টাকা কমালে তেলের বাবদ খরচ একই থাকবে? কত টাকা কমাতে হবে? ব্যবহার কত টাকা কমাতে হবে? মানে আগে কিন্তু 100 টাকা আমার তেলের দামটা ছিল, 20 টাকা বেড়ে গেছে, 20 টাকা বেড়ে গেছে। তাহলে এখন কত টাকা কমাইতে হবে আমার বলেন? কত টাকা কমাইতে হবে? কত টাকা কমালে তেল বাবদ ব্যবহারটা একই, মানে তেল বাবদ দামটা বাড়বে না? কত টাকা কমাইতে হবে? আপনার কমন সেন্স বলেন, কমন সেন্স। 120 টাকা এখন হইছে, 20% বেড়ে এখন 120 টাকা হইছে। কয় টাকা কমাইলে আগের আগের সমান হবে? কয় টাকা কমাইতে হবে? কত টাকা? আগে তো আমার তেলের দাম ছিল 100 টাকা, তাহলে কত টাকা কমাইতে হবে সেটা বলেন, কত টাকা? 20 টাকা। ভেরি গুড, অ্যান্সার হচ্ছে 20 টাকা। 20 টাকা কমাতে হবে। তাহলে 120 টাকায় যদি 20 টাকা কমাতে হয়, আমাকে বলছে শতকরা কত, তার মানে 100 টাকায় কত টাকা কমাতে হবে? তাহলে 1 টাকায় কমাতে হবে 20 ভাগ 120, 100 টাকায় কমাতে হবে 20 ইন্টু 100 ভাগ 120। এই আর কি কাহিনী। তার মানে আমাদের কাটাকাটি করলে নিচে এখানে 6, এটা এখানে আসতেছে হচ্ছে 50, 50/3, 50 ভাগ 3 করলে যেটা আসে, 50 ভাগ 3 করলে কি আসবে, মানে 3 এখানে আসতেছে 50, মানে 3 ওকে হচ্ছে 3, এখানে আসবে হচ্ছে 20, 6, 3 6 18, তার মানে 16.3 এত পার্সেন্ট আসলে কমাতে হবে। ক্লিয়ার? বুঝেছি? মানে আমার 20% যেহেতু বেড়েছে, তার মানে হচ্ছে এখন দাম হচ্ছে 120 টাকা, আমাকে কমাতে হবে এই 20 টাকাটা, 20 টাকা কমাতে হবে। তাহলে 120 টাকায় 20 টাকা কমাতে হবে, 1 টাকা কত, 100 টাকা কত, শেষ অঙ্ক। বুঝছি? 66.66, হ্যাঁ 66.66 বা হচ্ছে, ক্লিয়ার? বুঝেছি? সবাই ক্লিয়ার? তাহলে আমরা যদি এটা বলতাম, সবাই বুঝেছি, ভেরি গুড। এই তো বুঝার দিকে গেলে দেখেন যে কিরকম হচ্ছে। যদি আমি বলি যে তেলের দাম 25% বৃদ্ধি পেলে, 25% বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেলের বাবদ ব্যবহার একই থাকবে? তাহলে আমাদের 25% যদি বাড়ে, তাহলে 100 টাকায় বাড়ছে 25 টাকা, তার মানে 125 টাকায়, 125 টাকা এখন তেলের দাম হয়েছে, 125 টাকায় কমাতে হবে 25 টাকা। তাহলে 1 টাকায় কত কমাতে হবে? তাহলে 25 ভাগ 125, তাহলে 100 টাকায় কত কমাতে হবে? তাহলে 100 টাকায় কমাতে হবে 25 গুণন 100 ভাগ 125, তার মানে 5 25-এ 125, 4 25-এ 100, তার মানে 4 20-এ 100, তার মানে হচ্ছে 20% আসলে আমাকে কমাতে হবে। ক্লিয়ার? বুঝেছি? এটা হবে 20%। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? আচ্ছা, যদি যদি আমার এইটা থাকে যে তেল বাবদ ব্যবহার 10% বাড়ানো হলো, তেল বাবদ ব্যবহার, তেল বাবদ ব্যবহার আমি যদি বলি ধরেন আমি বললাম যে 50% বৃদ্ধি পেল, 50% বৃদ্ধি পেয়েছে, তেলের ব্যবহার কত কমালে? তাহলে কি হবে? তাহলে 50% বাড়লে আমার এখন আগে যেটা 100 টাকার তেল ছিল, এটা হচ্ছে 150 টাকা, তাহলে 150 টাকায় আমাকে কমাতে হবে 50 টাকা। তাহলে 1 টাকায় কত? 50 ভাগ 100, 150, 100 টাকায় কত কমাতে হবে? এটাই হবে অ্যান্সার। তাহলে 50 ইন্টু 100 ভাগ 150, কাটাকাটি করলে 3 আসতেছে, তার মানে 100 ভাগ 3, 100 ভাগ 3 মানে 33.33%। ক্লিয়ার? বুঝেছি? সবাই ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ এটা ক্লিয়ার। এখন আমি যদি বলি, যদি এখন বৃদ্ধির জায়গায় আমি যদি এই উল্টা পাশে যাই, আমি যদি বৃদ্ধির জায়গায় আমি যদি বলি যে তেলের দাম, তেলের দাম শতকরা আহ শতকরা 20% বা 25% আমি কমানো হলো, আমি ধরলাম যে আমি বললাম যে তেলের দাম শতকরা 20% হ্রাস পেলে তেলের দাম কত বাড়ালে, তেলের ব্যবহার শতকরা কত বাড়ালে তেলের ব্যবহার একই থাকবে? এবার আমি হ্রাস পেলে বললাম, এবার আমি হ্রাস পেলে বললাম, হ্রাস পেলে কথাটা বললাম, তেলের দাম কত বাড়ালে। তাহলে আমাকে বলেন তো, আগে তেল কিনতাম হচ্ছে কত?
100 টাকায়। তেল আগে কিনতাম 100 টাকায়, 25% হ্রাস পাইছে, সেটার দাম এখন কত হয়েছে? তাহলে 100 থেকে 25 বাদ দিলে 75 টাকা। এই 75 টাকায় আপনার যদি আগের দামে নিয়ে যেতে হয় তাহলে কত টাকা বাড়াতে হবে? অ্যান্সার হচ্ছে 25 টাকা বাড়াতে হবে। তাহলে 75 টাকায় বাড়াতে হবে 25 টাকা, 1 টাকায় বাড়াতে হবে 25 ভাগ 75, তাহলে 100 টাকায় বাড়াতে হবে কত? শেষ অঙ্ক। তাহলে 25 গুণন 100 ভাগ হচ্ছে 75, 3 25-এ যেহেতু 75, এটা 100 ভাগ ইয়ে করলেও 33.5%, 33.3% আসবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? 25% হ্রাস পেলে বলেছে, 25% হ্রাস, তার মানে আগে যেটা 100 টাকা দিয়ে কিনতাম এটা এখন 75 টাকা দিয়ে কিনি, কিন্তু তেল বাবদ ব্যবহার আমি একই যাচ্ছি। তার মানে কি আমি দাম আমি ব্যবহার আমি 25 টাকা বাড়াতে পারবো। তাহলে 75 টাকায় 25 টাকা বাড়াতে পারবো, 1 টাকায় কত? 100 টাকায় কত? বুঝছি কি? সব অঙ্ক পারবো এখন? এই টাইপের যে কোনো অঙ্ক আসলে পারবো সবাই? যে কোনো অঙ্ক আসলে পারবো সবাই? ক্লিয়ার? ওকে। যেমন এটা যদি দেওয়া থাকে যে তেলের দাম যদি 20% হ্রাস পায়, উইকলিতে আমি আমি তো বলেছি যে ইয়াবারে ক্লাস হবে ভাইয়া। আজকে কি বার? আজকে রবিবার, কালকে তো ক্লাস হবে, পরশু দিনও ক্লাস হবে, রবি সোম মঙ্গল টানা 3 দিনই কিন্তু ক্লাস হবে। আচ্ছা, 20% 20% হ্রাস পেলে, তাহলে 20% হ্রাস পেলে কি হবে? 100 থেকে 20 গেলে হচ্ছে 80। তাহলে 80 টাকা এখন দাম, 80 টাকায় আমাকে বাড়াতে হবে ব্যবহার, 80 টাকায় বাড়াতে হবে ব্যবহার হচ্ছে 20 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে একে কত? 20 ভাগ 80, আর 100তে কি হবে? ইন্টু এটা, তাহলে কাটাকাটি করলে 4, এখানে 25 আসে। ঠিক আছে, তার মানে হবে 25%। 25% বাড়ালে একই থাকবে। ক্লিয়ার? আমরা সবাই পারবো সবাই? একজন বলছে ক্লাসের পরিমাণ কমায় দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে আরেক টাইপের অঙ্ক আছে। আরেক টাইপের অঙ্ক আছে, মানে এইটারই মানে একটু কঠিন করে দিলে অঙ্কটা কিরকম হবে সেটা আমি একটু দেখাই দিই। একটু কঠিন যদি অঙ্ক দেয়া যায়, এটারই একটু কঠিন অঙ্ক, মানে এটা ক্লাস 8-এর বইয়ে আছে। তেলের দাম শতকরা ধরেন আপনাকে আমি বললাম যে 20% বৃদ্ধি পেলে, 20% বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেলের ব্যবহার শতকরা কত কমালে, শতকরা কত কমালে তেল বাবদ তেল বাবদ খরচ, তেল বাবদ খরচ মনে করেন আমি বললাম যে 5% বৃদ্ধি পাবে, তেল বাবদ খরচ 5% বৃদ্ধি পাবে। ঠিক আছে, মানে এইটা আচ্ছা দেখেন, সবাই সবাই খেয়াল করেন, তেলের দাম শতকরা 20% বৃদ্ধি পেলে, 20% বৃদ্ধি পাইছে, তাহলে তেলের যেটা আগে দাম ছিল 100 টাকা, সেটা এখন হয়েছে 120 টাকা। ক্লিয়ার? হ্যাঁ, তেলের দাম এখন যেটা 100 টাকা, মানে 100 টাকা যেটা ছিল 20% বৃদ্ধি পেলে এটা হবে 120 টাকা। তাহলে তেলের ব্যবহার শতকরা কমালে খরচ 5% বৃদ্ধি পাবে। তার মানে আপনার এখন তেলের ব্যবহার মানে তেলের দামটা 120 টাকা হয়ে গেছে। দেখেন 120 টাকা, 120 টাকা 20% যে বৃদ্ধি পাইছে এখন হয়েছে 120 টাকা। এই তেল বাবদ মানে তেলের
কথাটার মানে কি স্যার? তেল বাবদ কথাটার মানে জানেন না? তেল বাবদ মানে হচ্ছে তেলে তেলের খরচ বাবদ। আচ্ছা দেখেন, তেল বাবদ যে খরচ 5% বৃদ্ধি পাবে, তার মানে কি এই খরচ আগে যে 100 টাকা ছিল, এই 100 টাকার জায়গায় 105 টাকা হবে এখন। তার মানে এটা কি, আমাকে কত কমাতে হবে বলেন তো? কেউ কি বলতে পারবেন আমাকে কত কমাতে হবে? কেউ বলতে পারবেন? কে কে বলতে পারবেন? বলতে পারবেন কেউ? মানে বিষয়টা ভালো করে বুঝেন। আমার তেলের কিন্তু দাম ছিল আগে 100 টাকা, যদি 20% বাড়ে দাম হয়েছে 120 টাকা। আর খরচ কিন্তু 5% বৃদ্ধি আমার পাবে শেষ পর্যন্ত, মানে 100 টাকারটা এখন আমি চাই যে 105 টাকা হোক আর কি, খরচটা 105 টাকা হোক। তাহলে আসলে আমার 120 টাকার যেটা, তাহলে আমাকে ব্যবহারটা কত কমাইতে হবে? আনসার হচ্ছে 120 থেকে 105 যদি বাদ দিই, 15 আসলে আমাকে কমাতে হবে। কতটুকু কমাতে হবে? 15 কমাতে হবে। তার মানে 120-এর মধ্যে 15 কমাতে হবে। একের মধ্যে কত? তাহলে 15/120। আর 100-র মধ্যে কত? 100 মানে হচ্ছে 15 × 100 ভাগ হচ্ছে 120। তাহলে 20 দিয়ে কাটলে 6 6 20 100, আর এখানে হচ্ছে 5 20 100, 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 × 5 = 15, 25/2 মানে 12.5, 12.5% হবে অ্যান্সার, তাই না? 5 × 5 = 25, 2 দিয়ে ভাগ করলে 12.5%। 12.5% আসলে তেল বাবদ ব্যবহার কমাতে হবে। বুঝেছি? আবার দেখেন, মানে আমার আসলে 100 টাকা তেলের দাম ছিল, আমার 20% দাম বেড়েছে, মানে এখন হয়েছে 120 টাকা তেলের দাম। কিন্তু তেল বাবদ খরচ আমি চাই যে 5% বৃদ্ধি পাক, মানে 100 টাকারটা 105 টাকা হোক, সমস্যা নাই। তাহলে 105 টাকা যদি হইতে হয়, 120 টাকার থেকে কত টাকার ব্যবহার কমাইতে হবে আমাকে? তাহলে 15 টাকার ব্যবহার আমাকে কমাইতে হবে। তাহলে 120 টাকার জিনিসটা 100 টাকা এখন দরকার নেই, 20 টাকা কমানোর দরকার নেই, কারণ 5% তো বৃদ্ধি পাওয়ার জন্য আমি সুযোগ দিচ্ছি। তার মানে আসলে 15 টাকা কমাতে হবে। 120-এ যদি 15 কমাতে হয়, তাহলে একে কত, 100-তে কত? তাহলে 120-এ 15, একে কত, 100-তে কত? তার মানে উপরে 15 গুণন 100 ভাগ হচ্ছে 120। ক্লিয়ার? আমরা বুঝেছি? বুঝি নাই আমরা? সবাই সবাই বুঝেছি? আবার বলি, ক্লিয়ার হলাম না? আরেকবার বুঝাই দেন। আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আমার আমার ধৈর্যের কোনো কমতি নাই, আমি বুঝাই দিব, সমস্যা নাই। কিন্তু বুঝে যাবেন, মানে কারণ এই পরীক্ষা এগুলো এটাই পরীক্ষায় আসবে, তখন পারবেন না, একবারে ভেজালে বলবেন যে হ্যাঁ এটা মানে করছিলাম কিন্তু পারলাম না। খুবই সহজ অঙ্ক, কিচ্ছু নাই। বিষয়টা এরকম যে আমি চিন্তা করব মনে মনে যে আগে দাম ছিল 100 টাকা, 20% দাম বেড়ে গেছে, এখন দাম হয়েছে 120 টাকা। আমি চাচ্ছি না যে আবার 100 টাকা আমার দাম, আমি চাচ্ছি না যে না, আমার যে 20 টাকা কমানোর আমার প্রয়োজন নাই। আমি চাচ্ছি 5% যাতে বৃদ্ধি পায়, মানে আমার ব্যবধান, মানে আগে যে 100 টাকা জিনিসটা আমি চাচ্ছি, এখন খরচ আগে করতাম 100 টাকা খরচ, এখন চাচ্ছি 105 টাকা আমি খরচ করতে। কিন্তু দাম তো হয়ে গেছে 120 টাকা, তাহলে আর আমাকে ব্যবহারটা কমাইতে হবে, অ্যাকচুয়ালি 15 টাকার ব্যবহার কমাইতে হবে। এই 120 টাকার জিনিসে আমাকে 15 টাকার ব্যবহার কমাতে হবে। তাহলে একে কত? 15/120। 100-তে কত? অ্যান্সার হচ্ছে 15 গুণন 100 ভাগ হচ্ছে 120। এটা করে দিলে যা আসে। এখন কাটাকুটি করলে এখানে এইটা 20 দিয়ে কাটলে 6, এখানে এটা এটা হচ্ছে 5, এটা আস্তে আস্তে 3 দিয়ে কাটলে 3 দ্বিগুণে 6, 3 × 5 হচ্ছে 15, 25/2 মানে হচ্ছে 12.5%। ক্লিয়ার? সবাই কি বুঝেছি? ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আজকে ঠিক আছে, আজকে থাক। আজকে আর করাচ্ছি না। কালকে আমাদের লাভ ক্ষতি শুরু হবে, হ্যাঁ। আগামীকালকে খুবই ইম্পর্টেন্ট লেকচার, আমাদের লাভ ক্ষতির লেকচারটা শুরু হবে। আগামীকাল হবে লাভ ক্ষতি। ও, আর আগামীকাল আপনারা পরীক্ষা যে দিবেন, পরীক্ষার সময় ইয়াটা বলি, পরীক্ষার সিস্টেমটা আমি একটু বলে দিই। আচ্ছা, যারা বুঝেন নাই তাদেরকে একটু বলে দিই যে পরীক্ষার সিস্টেমটা কি হবে। স্ক্রিন শেয়ার না।
আচ্ছা, পরীক্ষা সিস্টেমটা হচ্ছে যে এই যে www.mpbian.com এটাতে ঢুকলে এখানে প্রবেশ করুনে ক্লিক করবেন। প্রবেশ করুনে ক্লিক করার পরে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে ওখানে মোবাইল নাম্বার দিয়ে। ওখানে একটা এমপিবিয়ান আইডি আসবে। আর শতকরার উপরে আগামীকাল শতকরার উপরে ক্লাস পরীক্ষা হবে। এরপরে এইখানে পরীক্ষাতে ক্লিক করবেন। পরীক্ষাতে ক্লিক করার পরে এইখানে আপনি তো চাকরির জন্য যখন করছেন আপনি চাকরির প্রার্থীদের যে ইয়াটা সেটাতে আপনি চলে যাবেন, যে এই যে চাকরি প্রার্থী ওইটাতে ক্লিক করলে এখানে গণিতে অনগোয়িং এক্সাম দেখা যাবে। এখন কোনো দেখা যাচ্ছে না, কারণ আমার এখানে কোনো এক্সাম আমি এখানে রেডি করে মানে আমি দেই নাই। শতকরার উপর এক্সাম হবে আগামীকাল, শতকরার উপরে। এই জায়গাটাতে আপনারা এক্সামটা দিতে পারবেন, ঠিক আছে? এক্সামটা দিতে পারবেন এই জায়গাটাতে। তো আপনারা মানে এই ইয়াতে www.mpbian.com এ গিয়ে পরীক্ষাতে ক্লিক করে তারপরে লিখবে, তারপরে চাকরি প্রস্তুতিতে ক্লিক করে আপনি গণিতে ক্লিক করলে আপনাদের ওখানে এক্সাম দেখতে পারবেন যে শতকরা নিয়ে একটা এক্সাম দিতে পারতেছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।